আজ আমরা পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্রের রাজনৈতিক সমীকরণটা একটু তলিয়ে দেখব। এটা কিন্তু শুধু একটা নির্বাচন জেতার গল্প নয়, এর ভেতর দিয়ে আমরা বোঝার চেষ্টা করব আধুনিক রাজনীতি ঠিক কিভাবে কাজ করে, আর এমন কিছু কৌশল দেখব যা সব ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমাদের এই আলোচনার শুরুটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। ভারতের রাজনীতিতে এই রাজ্যটা সবসময় একটা আলোচনার কেন্দ্রবিন্দু, আর এর ইতিহাসও বেশ জটিল। এখানে রাজনীতি শুধু ভোট বা সংখ্যার খেলা নয়, এর সাথে এখানকার সংস্কৃতি, জাতিগত সমীকরণ আর ইতিহাস এমনভাবে জড়িয়ে আছে যা প্রত্যেকটা নির্বাচনকে একটা আলাদা মাত্রা দেয়। তো এবার পুরো পশ্চিমবঙ্গ থেকে নজরটা সরিয়ে চলুন আমরা একটা মাত্র নির্বাচনী কেন্দ্রের গভীরে যাই। এই একটা কেন্দ্রকে যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে এই আধুনিক রাজনীতির গতি প্রকৃতি নিয়ে এমন কিছু জিনিস শিখতে পারব যা হয়তো অন্য অনেক জায়গার ক্ষেত্রেও সত্যি। প্রথমেই দেখে নেওয়া যাক মধ্যমগ্রামের জনবিন্যাসটা ঠিক কী রকম। এখানে প্রায় ৯০% হিন্দু আর ১০% মুসলিম সম্প্রদায়ের বাস। ভোটারদের মধ্যে কয়েকটা ভাগ খুব স্পষ্ট, যেমন ধরুন ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী, মতুয়া সম্প্রদায় যারা তপশিলি জাতি বা এসসি বর্গের মধ্যে পড়েন এবং রাজনৈতিকভাবে খুব সংগঠিত, আর তাছাড়াও অন্যান্য দলিত গোষ্ঠী। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই কিন্তু এই ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মন জয় করাটা একটা বিরাট চ্যালেঞ্জ। এই যে জনবিন্যাসের ছবিটা আমরা দেখলাম, সেটা মাথায় রেখেই আমরা আমাদের প্রথম পর্বে ঢুকছি। মধ্যমগ্রাম একটা সত্যিকারের রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। এখানে আমরা দেখব কিভাবে এই বিভিন্ন সম্প্রদায়গুলো একটা তীব্র রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র হয়ে ওঠে। তাহলে এই যুদ্ধক্ষেত্রে প্রতিষ্ঠিত শক্তি কারা? চলুন প্রথমে তাদের কথা বলি। তৃণমূল কংগ্রেস বা টিএমসি। আমরা তাদের শক্তির জায়গাগুলো যেমন দেখব, তেমনি বোঝার চেষ্টা করব তাদের দুর্বলতাগুলো ঠিক কোথায়। এই কেন্দ্রের যিনি বিধায়ক, তিনি হলেন তৃণমূল কংগ্রেসের রথীন ঘোষ। তিনি ২০১১ সাল থেকে, মানে এক দশকেরও বেশি সময় ধরে এখানকার বিধায়ক, আর বর্তমানে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী। বোঝাই যাচ্ছে তার দীর্ঘ অভিজ্ঞতা আর প্রভাবশালী পদ তাকে এই কেন্দ্রে একটা বেশ শক্তিশালী অবস্থানে রেখেছে। রথীন ঘোষের রাজনৈতিক অবস্থানটা আসলে একটা মুদ্রার দুটো পিঠের মতো। একদিকে যেমন তার একটা গভীর স্থানীয় নেটওয়ার্ক আছে, মন্ত্রীপদের প্রভাব আছে, আর দীর্ঘদিন ধরে বিধায়ক থাকার সুবিধাও আছে। কিন্তু অন্যদিকে ইডি আর সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থার তদন্তের ফলে তার ভাবমূর্তি বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। আর তার সাথে তো কাটমানি কেলেঙ্কারির অভিযোগও জুড়েছে। এই দুর্নীতির অভিযোগগুলো যে কতটা গুরুতর সেটা বোঝা যায় একটা ঘটনা থেকে। ২০২৩ সালের অক্টোবরে পুরসভার চাকরি আর নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে ইডি সরাসরি তার বাড়িতে হানা দেয়। ভাবুন একবার, ভোটারদের কাছে যখন এই খবর পৌঁছায় যে কেন্দ্রীয় সংস্থা তাদের বিধায়কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, এটা কিন্তু তাদের মনে একটা বিরাট ছাপ ফেলে, তাদের বিশ্বাসে চির ধরায়। তাহলে সাধারণ মানুষ তার কাজকে কিভাবে দেখছে? দেখুন, পরিসংখ্যান কিন্তু একটা মেশানো ছবি দেখাচ্ছে। জনকল্যাণমূলক কাজে তার পারফরমেন্সকে মাঝারি বলা যেতে পারে, পরিকাঠামোর ক্ষেত্রে স্কোরটা বেশ কম। কিন্তু সবথেকে চিন্তার বিষয় হলো বিশ্বাসযোগ্যতা, যেটা শুধু কমই নয়, বরং ক্রমশ কমছে। আর আমাদের মনে রাখতে হবে, যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মর্যাদা এবং সঠিক তথ্য পাওয়ার অধিকারের সুরক্ষা খুব জরুরি। ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার কথা বলে। আর এই সব কিছু মিলেই একজন জনপ্রতিনিধির ওপর মানুষের আস্থা তৈরি হয়। এবার আসা যাক প্রধান বিরোধী শক্তির কথায়, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। মধ্যমগ্রামে তাদের উত্থানটা এতটাই দ্রুত যে তা এই কেন্দ্রের পুরো রাজনৈতিক সমীকরণটাই বদলে দিয়েছে। সংখ্যাগুলো শুনলে অবাক হতে হয়। ২০১৬ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৭,০০০ মতো ভোট, আর ঠিক ৫ বছর পর ২০২১-এ সেই সংখ্যাটা প্রায় ৪ গুণ বেড়ে গিয়ে দাঁড়ায় ৬৪,০০০-এর কাছাকাছি। এই বৃদ্ধিটা সত্যিই চোখে পড়ার মতো। শতাংশের হিসেবে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। ২০১৬-তে বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র ৮.৩%, আর ২০২১-এ সেটা এক লাফে বেড়ে দাঁড়ালো ২৮%। মানেটা কি দাঁড়ালো? তাদের ভোট শেয়ার এক লাফে প্রায় ৪ গুণ বেড়ে গেল, যা এই অঞ্চলের রাজনৈতিক পটভূমিতে একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, বিজেপি কাদের ভোট টানার চেষ্টা করছে? তাদের নজরটা রয়েছে সেই সব ভোটারদের ওপর যাদের ক্ষোভটা হয়তো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভোটের বাক্সে তার প্রভাব পড়ে।
এদের মধ্যে যেমন আছে চাকরির অভাবে হতাশ তরুণ প্রজন্ম, কৃষি নীতি নিয়ে অসন্তুষ্ট জমির মালিকরা, নতুন রাজনৈতিক আশ্রয় খোঁজা পুরনো কংগ্রেস আর বাম ভোটাররা, এবং অবশ্যই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত মহিলা। অনেক তো হলো পার্টি স্ট্র্যাটেজি আর ডেটার কচকচানি। চলুন এবার সরাসরি মানুষের কাছে যাই, শুনি তাদের মনের কথা, তাদের রোজকার জীবনের আসল সমস্যাগুলো কি সেগুলো বোঝার চেষ্টা করি। এই যে এত সংখ্যা, এত শতাংশের হিসেব, এর আসল মানেটা কি? সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলো কি? এই প্রশ্নগুলোর উত্তর না পেলে কিন্তু রাজনীতির আসল ছবিটা ধরাই যায় না। মানুষের ক্ষোভের তালিকায় একদম পয়লা নম্বরে আছে রাশন। গণবণ্টন ব্যবস্থায় দুর্নীতির একাধিক অভিযোগ। মানুষ হয় খারাপ মানের চাল পাচ্ছে, অথবা তাদের যা পাওয়ার কথা তা পাচ্ছেই না, মানে রাশন চুরি হয়ে যাচ্ছে। খাবারের মতো একটা বেসিক জিনিস নিয়ে এই সমস্যাগুলো মানুষের মনে কিন্তু গভীর ক্ষোভ তৈরি করে। দ্বিতীয় বড় অভিযোগটা হলো এখানকার রাস্তাঘাট আর পরিকাঠামো নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক 12-র অবস্থা খুব খারাপ, আর প্রতি বর্ষায় এলাকার পর এলাকা জলে ডুবে যায়। বাসিন্দাদের কাছে এই ভাঙা রাস্তা আর জল জমাটা আর শুধু অসুবিধা নয়, এটা তাদের রোজকার জীবন, নিরাপত্তা আর সম্পত্তির জন্য একটা বড়সড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আর 3 নম্বর অভিযোগটা সরাসরি যুক্ত অর্থনীতি আর কর্মসংস্থানের সঙ্গে। চাকরি নেই, আর যা আছে তাতেও কাটমানি বা ঘুষের সংস্কৃতি ছেয়ে গেছে। বিশেষ করে এলাকার তরুণ তরুণীরা মনে করে এই স্বজনপোষণ আর দুর্নীতি সিস্টেমটাই তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। তো এই যে এত ক্ষোভ, এত অসন্তোষ, একজন প্রতিপক্ষ এটাকে ভোটের বাক্সে নিজের পক্ষে আনবে কিভাবে? আমাদের শেষ পর্বে আমরা এমন একটা কৌশলগত পরিকল্পনার কথা বলবো, যেটা ঠিক এই কাজটা করার জন্যই তৈরি করা হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য যে কৌশলটা ভাবা হয়েছে তার একটা নাম আছে, চতুর্মুখ মতবাদ। এটা একটা চারমুখী কৌশল। হিন্দু দেবদেবীদের থেকে প্রতীকী অনুপ্রেরণা নিয়ে এটা তৈরি, যাতে প্রচারের বার্তাটা একই সাথে অনেকগুলো দিকে পৌঁছাতে পারে এবং খুব শক্তিশালী হয়। তো এই চতুর্মুখ মতবাদের 4টে দিক কি কি? প্রথম মুখটা হলো শিবের, যা আগ্রাসনের প্রতীক, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ। দ্বিতীয়টা বিষ্ণুর, যা স্থিতিশীলতার প্রতীক, মানে আইনের শাসনের প্রতিশ্রুতি। তৃতীয় মুখ ব্রহ্মার, যা নতুনত্বের প্রতীক, অর্থাৎ এলাকার উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোগ। আর চতুর্থ মুখ হল দুর্গার, যা সুরক্ষার প্রতীক, মানে সাংস্কৃতিক গর্ব আর নারী সুরক্ষার আবেদন। কিন্তু দেখুন, বড় বড় নামের কৌশল তো অনেক হয়, আসল কথা হলো মানুষের জন্য নক্কর প্রতিশ্রুতি কি আছে। এই মতবাদকে বাস্তবে রূপ দিতে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, যেমন 2 থেকে 3 বছরের মধ্যে জাতীয় সড়ক 12-র উন্নতি, যাতে যাতায়াতের সময় 30% কমে যায়। 3 বছরের মধ্যে একটা কৃষি শিল্প পার্ক তৈরি করা, যা প্রায় 2000 নতুন চাকরি তৈরি করবে। আর 2 বছরের মধ্যে বন্যা আটকানোর প্রকল্প, যা 10,000 একর চাষির জমিকে বাঁচাবে। আর এই ধরনের পরিকল্পনা তখনই সফল হয় যখন তার সাংবিধানিক মূল্যবোধকে সম্মান করে, অর্থাৎ প্রতিটা নাগরিকের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয় এবং সব তথ্য স্বচ্ছভাবে মানুষের সামনে রাখা হয়। এটাই দায়িত্বশীল জননীতির মূল ভিত্তি। কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, একজন দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতাকে সরাতে শুধু ডেটা নির্ভর একটা ব্লুপ্রিন্টই কি যথেষ্ট? আধুনিক ভারতীয় রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই লড়াইটার ফলাফল যাই হোক, এটা আমাদের অনেক কিছু শিখিয়ে যাবে। জনসাধারণকে কেন্দ্রে রেখে নেতৃত্ব দিতে এবং নিজেদের নির্বাচনী এলাকার প্রকৃত উন্নয়ন করতে যোগাযোগ করুন blueprintstrategies.ai এর সাথে। ইমেল করতে পারেন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 080 4204 1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।